আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। মাকে দেখতে আসার সুযোগ অবারিত নয়, আক্ষেপ তারেক রহমানের। বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে এনসিপি নেতারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল, মক ভোটিং কার্যক্রমে বলেন সিইসি। সরকার ও ইসি একসাথে চালাবে গণভোটের প্রচারণা। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। লুটেরাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সমাধান নয়। অর্থনীতি সম্মেলনে মন্তব্য মির্জা ফখরুলের। ডলার সংগঠনে ইচ্ছে মতো আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা, জানালেন গভর্নর। বিশেষজ্ঞদের পরামর্শে সংস্কার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন। ছুটির দিনগুলো কতটা কাজে আসছে তা নিয়ে প্রশ্ন। ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের দাবি। ডাকসু থেকে সিন্ডিকেট সদস্য আছেন এবং ছাত্র প্রতিনিধিরা আছেন, তাদের সাথে সমন্বয় করেই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে বলে আমরা জানি। নতুন নতুন ফাটল দেখা দিচ্ছে এবং সেগুলো অনেক বড় ফাটল, যেগুলো দেখলেই মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ারই কথা। 30-37 ঘন্টার মধ্যে পরপর 4-5টা ভূমিকম্প যখন হয়, তখন আপনি খুব স্বাভাবিকভাবেই ভালো থাকতে পারবেন না। ফরিদপুরে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ। খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। শারীরিক নানা জটিলতায় গেল 3 দিন ধরে সিসিইউতে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা রোগে আক্রান্ত 80 বছর বয়সী খালেদা জিয়া 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপির চেয়ারম্যান পার্সনের চিকিৎসা। এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু সেটা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাশাপাশি তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি। শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছেও দোয়া চান রাষ্ট্রপতি। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন, তবে তিনি হাত পা নাড়াতে পারছেন বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে যান এনসিপি নেতারা। সেখানে তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে। ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। এই মুহূর্তে হাসপাতালের বাইরে আছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল, যাচ্ছে তার কাছে।
আরেফিন, চিকিৎসকরা তো এখনো কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেনি, এনসিপি নেতারা বেরিয়ে এসে কি বললেন? তারা বলার চেষ্টা করেছেন বিএনপি চেয়ারপারসনের অবস্থা সংকটাপন্ন, তবে তিনি হাত পা নাড়াচ্ছেন, অর্থাৎ তার অবস্থা স্টেবল তারা বলেছেন। তো যদিও তারা শেষ ঠিক কতটুকু পর্যন্ত তাকে দেখতে পেরেছেন, অর্থাৎ যেহেতু বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ অনেকাংশেই সংরক্ষিত, যেখানে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরাও যেতে পারছেন না, তারা ঠিক কতটুকু পর্যন্ত যেতে পেরেছেন সেই বিষয়ে পরিষ্কার করেননি। তবে তারা বলেছেন বিএনপি চেয়ারপারসনের অবস্থা সংকটাপন্ন এবং সেই সঙ্গে দেশবাসীকে দোয়া করার জন্য তারা অনুরোধ করেছেন। এবং তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের জন্য এবং এই রাষ্ট্রের জন্য তিনি যেই আপোষহীন যে ভূমিকা রেখেছেন এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশের গণতন্ত্র যেন ফেরত আসে, সেই কারণে তার যে ত্যাগ, সেই ত্যাগকে সম্মান করে দেশবাসীকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া করেছেন। এবং জানিয়ে রাখতে চাই, বিএনপির পক্ষ থেকে বিকাল 5টায় একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেই সংবাদ সম্মেলন যদিও ভিন্ন একটি কর্মসূচিকে কেন্দ্র করে, যদিও সেখানে কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের সবশেষ যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সম্পর্কে সেখানে একটি ধরনের অবহিত করা হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক বা কিংবা অনানুষ্ঠানিক কোনো বক্তব্য তারা দিতে চাচ্ছেন না এবং শুধু বলেছেন বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার যে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য দলের পক্ষ থেকে একবারই তারা জানাবেন এবং সেটি মূলত দলের বক্তব্য হবে, আলাদা করে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। যদিও ভিতর থেকে আমরা যদ্দূর জানতে পারছি যে আর বিএনপি চেয়ারপারসনের গতকালকে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ তার পরিস্থিতি উন্নতিও হয়নি কিংবা অবনতি হয়নি, অবস্থা একই রকম রয়েছেন এবং চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন তার যেই জটিলতাগুলো রয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত তিনি, সেগুলোকে সামনে রেখে কিভাবে চিকিৎসা করানো যায় সেই কারণে তারা বিদেশি চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন। এবং গতকাল সন্ধ্যা থেকেই বিদেশি চিকিৎসকদের সঙ্গে কিন্তু আন্তর্জাতিক মেডিকেল বোর্ড যেটি গঠন করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের জন্য, সেটি রাত 12টা পর্যন্ত তারা কিন্তু সেই বৈঠক করেছেন এবং বিএনপি চেয়ারপারসনের যেই স্বাস্থ্যগত যেই জটিলতা, সেই জটিলতার নিরিখে যে পরীক্ষা করা হয়েছে সেগুলো নিয়ে তারা রিপোর্ট পর্যালোচনা করেছেন। এবং বিএনপির সেই আন্তর্জাতিক যে দেশি বিদেশি সমন্বয় যে মেডিকেল বোর্ড, সেখানে বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনিও কিন্তু সম্পৃক্ত ছিলেন এবং তারও চিকিৎসা সম্পর্কিত 24 ঘন্টায় প্রায় সার্বক্ষণিক তিনি তার শাশুড়ির যে চিকিৎসা সংক্রান্ত সকল যে বিষয়গুলো তিনি দেখভাল করছেন। এবং বিএনপি চেয়ারপারসনের হাসপাতালে তার ছোট ছেলে মরহুম আরফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা খাতুন শর্মিলা, তিনি কিন্তু রয়েছেন হাসপাতালে এবং সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি রয়েছেন। এছাড়া বিএনপির নেতৃবৃন্দকে ভিতরে আসতে একেবারে নিষেধ করা হচ্ছে, বলা হচ্ছে যে তারা যেন ভিতর প্রবেশ না করেন, তারা বাহির থেকে এবং ভিড় না করার জন্য বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে এবং সবাইকে দোয়া করার জন্য বলা হয়েছে এবং প্রত্যেকটি ইউনিট প্রত্যেকটি জায়গায় যেন বিএনপি চেয়ারপারসনের জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়। শুধু হিন্দু মুসলিম ধর্মাবলম্বীরা, অন্যান্য ধর্মাবলম্বীদের যে উপাসনালয়গুলো রয়েছে, মন্দির রয়েছে কিংবা গির্জা রয়েছে, সেখানেও যেন বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করা হয়, প্রার্থনা করা হয়, সেই দলের পক্ষ থেকে সেই নেতাকর্মীদের প্রতি সেই আহ্বান জানানো হয়েছে। কিছুক্ষণ পর আমরা হয়তো বিকেল 5টা নাগাদ বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত যেই সবশেষ যে আপডেট সেটি হয়তো আমরা পরিষ্কার হবো। তবে এখন পর্যন্ত যারা ভিতরে গিয়েছেন তারা কিন্তু খুব বেশি বিএনপি চেয়ারপারসনের যেই কক্ষে তিনি চিকিৎসা নিচ্ছেন সিসিইউতে, সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা দূর থেকে চিকিৎসকদের সঙ্গে কিংবা যারা সহকারে অন্যান্য যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা ফিরতে হচ্ছে। সুতরাং তাদের যে বক্তব্য, তাদের যে তথ্য, সেটি আসলে কত অংশেই একেবারে সত্য সেটি কিন্তু বিবেচনাধীন। কারণ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র চিকিৎসকদের বরাদ দিয়ে দলের মহাসচিব কিংবা দলের যিনি মূল বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যে বক্তব্য দেবেন সেটি মূলত বিবেচনা রাখার জন্য দেশবাসীকে প্রতি আহ্বান জানানো হয়েছে। এর বাইরে যারা বক্তব্য দিচ্ছেন সেটি তারা নানান জনের কাছ থেকে শুনে আসলে বক্তব্য দিচ্ছেন। এবং তবে একটি বিষয় পরিষ্কার যে বিএনপি চেয়ারপারসন পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি কিংবা অবনতি হয়নি, তার অবস্থা গতকাল যেরকম অবনতি ছিল আজকেও সেটি অপরিবর্তিত রয়েছে। আরেফিন, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঢাকায় মক ভোটিং আয়োজন করেছে নির্বাচন কমিশন। ভোটিং পরিদর্শনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সরকার ও ইসি একসাথে গণভোটের প্রচারণা চালাবে। ইসির পাশাপাশি তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রচারণার দায়িত্ব দেওয়া হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল হবে বলে জানান সিইসি। শনিবার সকাল 8টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এই মহড়া চলে বেলা 12টা পর্যন্ত। সিইসি এএমএম নাসির উদ্দিন জানান নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে কমিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে বলে শঙ্কার কথা জানালেও
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এই আয়োজন। এই মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে ভোট কক্ষ সংখ্যা বাড়ানো লাগবে কিনা, কোথাও সমন্বয়ের প্রয়োজন কিনা, ভোটকক্ষ ও জনবল বাড়বে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো সমস্যা না, খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা সব ঠিক আছে, তা আমার মনে হয় কোনো সমস্যা হবে না। গণভোট যেটা, সেটাতে যে লেখাগুলো, সেই লেখাগুলো ছোট প্লাস এবং কি আছে সেগুলো পড়ার মতন সময় হয়নি। আমার কাছে খুব ভালো লাগছে, সবকিছু অনেক সুষ্ঠুভাবে চলতেছে। আমরা কষ্ট আর দিতে চাই না, এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে, তো ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। এই জিনিসগুলো তো অনুমানের উপরে না করে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা থেকেই আর কি আমরা নিতে চাচ্ছি, এবং সেই অনুযায়ী আপনার ভোট গ্রহণ আমাদের এখন পর্যন্ত 4টা পর্যন্ত, তো 4টার পরে যদি কোনো ভোটার না থাকেন তাহলে আমরা তো কাউন্টিং তাৎক্ষণিকভাবে শুরু করা যেতে পারে। দেশের ব্যবসায়ীদের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার, নিজের জন্য নয় দেশের জন্য ব্যবসা করার কথা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনৈতিক সম্মেলনে তিনি আরও বলেন, গত 15 বছর যারা লুটপাট করেছেন তাদের প্রতিষ্ঠান বন্ধ করলেই সব সমস্যার সমাধান হবে না, বেকারত্ব যেন না বাড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। ফখরুল বলেন, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে ছাপ রেখেছে দলটি। সম্মেলনে জামায়াতে আমির অভিযোগ করেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি আসে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা, এর দায় ব্যবসায়ীদের নয় রাজনৈতিক দলের। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে শিল্প কলকারখানা আছে সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে, যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী, যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়, কেউ লাইন দেয় মনের আগ্রহে আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। ডলার সংকট নিয়ে ব্যবসায়ীরা যত ইচ্ছা আমদানি করতে পারবেন, ব্যাংক খাতের সব মার্জিন তুলে নেওয়া হয়েছে। অর্থনীতি সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, রমজানেও আমদানি নিয়ে শঙ্কা নেই, আশ্বস্ত করেন খেলাপি ঋণ ধীরে ধীরে কমে আসবে। আলোচকরা বলেন ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা, গতি পাচ্ছে ব্যাংক খাত, তবে উচ্চ সুদহারে অস্বস্তি আছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেমিনারে জানানো হয়, স্থানীয় অর্থনীতি ব্যাংক নির্ভর, পুঁজিবাজার বন্ড মার্কেট থেকে অর্থায়ন তেমন হয় না। ব্যবসায়ীরা জানান, নীতি সুদহার এখন 10%, ট্রেজারি বন্ডের উপর 11 থেকে 13% সুদের হার যদি হয় তাহলে সেখানে সবাই বিনিয়োগে উৎসাহিত হবেন। আলোচকরা বলেন, শুল্ক হারও অস্বস্তির কারণ, ব্যবসায় লোকসান হলেও কর দিতে হয়, যা অস্বস্তিকর। যারা কর দিচ্ছে তাদের উপরে বেশি করে চাপানো হচ্ছে। এনবিআর ব্যবসা সহায়ক নীতি নেওয়া থেকে পিছিয়ে আছে। পুরোপুরিভাবে টার্নওভার ট্যাক্স বারবার না চাপিয়ে আপনার ট্যাক্সের নেটওয়ার্ক যদি বাড়ানো হয়, বারবার যেটা কথা বলা হচ্ছে, গমের দাম বাড়াতে কমাতে পারবে না। ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ লটস অফ চ্যালেঞ্জেস, এগুলোকে মোকাবেলা করতে হবে। আগামী দিনের ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, আমি আশা করব তারা এটাকে অনুধাবন করবেন এবং এই খাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য যে ধরনের প্রক্রিয়াগত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটাকেও তারা বিশ্লেষণ করে সমর্থন করবেন। ফরিদপুর ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। সকালে ফরিদপুরের ভাঙার সুয়াদি স্ট্যান্ডে বাস চাপায় নিহত হয় সাদিয়া নামের এক কলেজ ছাত্রী। এলাকাবাসী জানায়, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাদিয়া। এ সময় ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাদিয়ার। পরে ঢাকা খুলনা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। ভাঙচুর করা হয় 5টি বাস। এতে 20 কিলোমিটার যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে গতরাতে মাদারীপুর সদর উপজেলায় প্রাইভেট কারে চাপায় এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায় শহরের পুরান বাজার পোস্ট অফিস এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী জুয়েল চৌধুরীর স্কুল পড়ুয়া ছেলে সাদমান চৌধুরী তার বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। পরে শিবচর উপজেলার শেখপুর ব্রিজের কাছে এক ব্যক্তিকে ধাক্কা দেয় তাদের প্রাইভেট কারটি। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথে সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজের কাছে দুজনকে চাপা দেয় প্রাইভেট কারটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুরিয়া কাজী নামের এক শিশুর। আরেক শিশু মিম আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার পর পালিয়ে যায় সাদমান সহ তার বন্ধুরা। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রাইভেট কারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবন সংস্কারে 15 দিনের ছুটি দেয়া হলেও এর মধ্যে কতটা সংস্কার হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ বলছে সংস্কারের জন্য যা যা করার সবই করা হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো সুরক্ষিত করতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলেও জানান সংস্কারে গঠিত কমিটির একজন সদস্য। নিরাপদ ক্যাম্পাসের দাবি সাধারণ শিক্ষার্থীদের। শাকিল হাসানের রিপোর্ট, ছবি জিহাদ ইসলামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও বেশি ভবন পুরনো, কোনোটির বয়স 100 বছর। গত সপ্তাহে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠেছে এখানকার ভবনগুলো। আবাসিক হল হিসেবে 1967 সালে যাত্রা শুরু করে মহসিন হল। হলটিতে কয়েক হাজার শিক্ষার্থী থাকেন। গত সপ্তাহের ভূমিকম্পের পর হলটিতে গিয়ে দেখা গেল চলছে সংস্কার কার্যক্রম। রিডিং রুম, মসজিদের উপরের ছাদেও চলছে সংস্কার। বছর দশেক আগের ভূমিকম্পেও বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল মহসিন হলের মূল ভবন। সেবারও সংস্কার করা হয়েছিল। এবারের ভূমিকম্পের পরও তাই সংস্কারের তোড়জোড়টা সবচেয়ে বেশি এ হলেই। যদিও হল প্রশাসন বলছে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এই সংস্কার। হল প্রভোস্ট তদারক করছিলেন কাজ। সংস্কার শেষে দ্রুতই আবারও শিক্ষার্থীরা হলে ফিরতে পারবে বলে মনে করছেন তিনি। বুয়েটের পরামর্শকরা মহসিন হলকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন বলে দাবি তার। ভূমিকম্পের কারণে এখানে কোনো নতুন করে অ্যাকর্ডিং টু বিশেষজ্ঞ কোনো ঝুঁকি নতুন করে তৈরি হয়নি। এটা অনেক বেশি বড় মাত্রার ভূমিকম্প ছাড়া এই বিল্ডিংয়ে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাই, বিশেষজ্ঞ যেটা বলেছেন আমাকে। ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো সংস্কার করতে শিক্ষা ভবন ও আবাসিক হল বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে এখনও যারা রয়ে গেছেন তারা বলছেন একের পর এক ভূমিকম্পে এখনও আতঙ্কিত তারা। ছুটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা কার্যকরী পদক্ষেপই নিছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার যার ইচ্ছে সে থাকতেছে হলে। ডাকসু থেকে সিন্ডিকেট সদস্য আছেন এবং ছাত্র প্রতিনিধিরা আছেন, তাদের সাথে সমন্বয় করেই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে বলে আমরা জানি। সংস্কার কার্যক্রম কিভাবে করা হবে তা নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয় প্রকৌশল শাখা। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জানান ভবনগুলো সুরক্ষিত করতে যা করা দরকার তাই করা হবে। তবে 15 দিনে এ উদ্যোগ কতটা শেষ করা যাবে সেই প্রশ্নের জবাব নেই তার কাছে। আমি কিছু জানি না, তাহলে আমাদের প্রফেসরের সাথে কথা বলেন, আমাদের আরো আছে ওনাদের সাথে কথা বলেন। ভূমিকম্প থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে? 15 দিন ক্যাম্পাস বন্ধ, সব আপনার অনলাইনে দেওয়া হয়েছে। গত কয়েক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নতুন ভবন হলেও এখনও রয়ে গেছে অনেক ঝুঁকিপূর্ণ ভবন। সেসব চিহ্নিত করে সংস্কারে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির সদস্য এই অধ্যাপক বলছেন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই সংস্কার হবে। রিস্ক আছে কিনা সেটা আমরা বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করাচ্ছি। প্রত্যেকটা হল পর্যায়ক্রমে করা হবে। তাড়াহুড়া করে কাজগুলো চেষ্টা করছি। 15 দিনের মধ্যে আমরা করতে পারবো বলে এক্স্যাক্টলি মনে করছি না, তবে আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার্থীদের যেখানে থাকছে মানে ওদের বসবাসের রুমগুলো সেইগুলো যদি শেষ করা যায়। ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজের অনেক ভবনেই দেখা দিয়েছে ফাটল। বিশেষ করে শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের নানা স্থানে ফাটলের পাশাপাশি ভেঙেও পড়েছে। কয়েক বছর আগেই এখানে একটি ভবন ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বাকিগুলোর অবস্থাও তথৈবচ। ম্যাক্সিমাম রুমে নতুন নতুন ফাটল দেখা দিচ্ছে এবং সেগুলো অনেক বড় ফাটল, যেগুলো দেখলেই মনের ভিতরে আতঙ্ক সৃষ্টি হওয়ারই কথা। 30-37 ঘন্টার মধ্যে পরপর 4-5টা ভূমিকম্প যখন হয় তখন আপনি খুব স্বাভাবিকভাবেই ভালো থাকতে পারবেন না। ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের দাবি শিক্ষার্থীদের বহুদিনের।
শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। অন্যের ঘরের আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিল যে শিশু, তারই মাথা গোজার ঠাই কেড়ে নিল লেলিহান শিখা। 2019 সালে রাজধানীর বনানীর FR টাওয়ারের আগুন নেভানোর সময় পাইপের উপর বসে থাকা শিশু নাইম আলোচনায় এসেছিল। 6 বছর পর করাইল বস্তির বাসিন্দা সে কিশোর নাইমের জায়গা খোলা আকাশের নিচে। লুৎফর রহমানের ছবিতে অগ্নিযোদ্ধার গল্প জানাচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। বনানীর FR টাওয়ারের ভয়াবহ আগুনের পর সেদিন পোস্টার বয় বনে গিয়েছিলেন শিশু নাইম। ফায়ার সার্ভিসের পাইপের লিকেজ ঠেকাতে সেদিন প্রাণপণে চেষ্টা ছিল তার। 6 বছর পর নিজের ঘরেই সে আগুনের হানা, যা তাকে মনে করিয়ে দেয় পুরনো স্মৃতি। ওখানে দেখতেছি যে হাজারো মানুষ থেকে আগুন পড়তেছে, আগুন আর হচ্ছে যে কাজ ভেঙে পড়তেছে। ঘোরাঘুরি পর দেখে গিয়ে একটা পাইপ ফেটে আছে। আমার নিজে একটা গায়ে জামা দিয়ে ওইটা বেঁধে দিলাম। তারপর এক আঙ্কেলে উনি দিল, একটা পলিথিন দিল প্লাস্টিকের, তো ওইটা দিয়ে আবার ভাইন বেঁধে আর শক্ত করে দিলাম, জানে পানি প্রেশারটা আমাদের ওই বিল্ডিংয়ের উপরে যায় পড়ে আর আগুনটা নিভে যায়। বস্তিতে খোলা টিনের বাসার দোতলায় থাকতো নাই। জীবনের তাগিদে পড়াশোনার বাইরে একটি অফিসে ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করত সে। ভয়াল আগুনের থাবা কেড়ে নিয়েছে তার ঘরের সবকিছুই। মানে আমার দোতলা ছিল কি, নিচতলা ছিল একটু দেওয়া চারিদিকে, আর উপরে ছিল টিন সেট কাঠ দিয়ে। তো কাঠে আগুন লাগার কারণে উপরে যেগুলো পুষে আর নিচে যা ছিল ওগুলো টোটাল সব পুড়ে গেছে। আগুনের শিখায় ছায়ের ধ্বংসস্তূপ নিজের ঘর। নাইমের আক্ষেপ, ফায়ার সার্ভিসের পানির লাইন পৌঁছেনি তার ঘর পর্যন্ত। তাই নিজেই এখন আগুন নির্বাপনে করতে চান জুনিয়র ফায়ার ফাইটার টিম। আমাদের যে অগ্নি দুর্যোগ বা মোকাবেলা করতে অনেক সমস্যা হয়, এই এরিয়ার ভিতরে যেটুক জায়গা, এখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না, ফায়ার সার্ভিসে আসাও মুশকিল হয়ে যায়। আমরা একটা জুনিয়র ফায়ার ফাইটার টিম একটা তৈরি করবো, যেটা আমার পক্ষ থেকে তৈরি হবে। তো এটা হচ্ছে কি, এটা শুধু সারা করে না এবং কি ঢাকার আশপাশে না, পুরো 64 জেলায় এই জিনিসটা আমি করতে চাই। নাইমের দাবি শুধু সাহায্য নয়, এমন পুনর্বাসন যেখানে আবারও পূর্বে না নাইমদের স্বপ্ন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থীদের হাতে নিশ্চিতভাবে বই তুলে দেওয়া যাবে, এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ভোলায় এক সেমিনারে অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হবে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য কাজ করছে সরকার। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টাও চলছে। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি, অবশ্যই সব বই পাবেন, কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে। ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবে। যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজবাড়ী 2 আসনে নির্বাচন নিয়ে উত্তেজনায় পারদ তুঙ্গে। 3 উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। মাঠ গুছাচ্ছেন একাধিক নেতা, যা নিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ কোন্দল। শরিকদের সাথে আসন বাটোয়ারার গুঞ্জনের সুযোগে প্রচারণা চালাচ্ছেন এনডিএম এর মহাসচিব। প্রার্থী ঘোষণা না হওয়ায় এখনো নীরব ভূমিকায় এনসিপি, তবে সক্রিয় জামায়াত প্রার্থী। পদ্মা ও গড়াই নদী বেষ্টিত রাজবাড়ী 2 আসন, পাংশা, বালিয়াকান্দি ও কালোখালী উপজেলা নিয়ে গঠিত আসনটিতে রয়েছে 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। দীর্ঘ সময় নৌকার দখলে থাকার পর এখন আসনটি নিজেদের করতে চায় সবকটি দলই। বিএনপি কোনো প্রার্থী ঘোষণা না করলেও মাঠ গোছাচ্ছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। যদিও এতে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর অনুসারীদের সাথে। সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ী 2তেও আমাদের দলের পক্ষ থেকে ধানের শীষ দিয়ে দল যাকে যোগ্য মনে করবেন এখানে পাঠালে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ধানের শীষকে বিজয়ী করে আনবো ইনশাল্লাহ। এখনো আমরা আশা করি যে প্রার্থী হবেন, তবে
যদি শারীরিক কারণে না পারেন সে বিষয়টি আমরা মাথায় রেখে কাজ করে যাচ্ছি। নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন রয়েছে এই আসনটি জোটের সাথে ভাগাভাগি করা হবে। নিজেকে জোটের প্রার্থী দাবি করে এরই মধ্যে প্রচারণায় নেমেছেন এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন, যা নিয়ে বিএনপির তৃণমূলে অসন্তোষ দেখা দিয়েছে। নেতারাও বলছেন শরিকদের জন্য ছেড়ে দিলে এই আসনে জয় মিলবে না। যদি এই দলীয় প্রার্থীকে বাদ দিয়ে জোটের প্রার্থীকে দেওয়া হয় তাহলে সেটা আমরা একবারই হারাবো। এই আসনে বিএনপি ব্যতীত জোট থেকে কোনো মতো অবস্থায় এই আসনে মনোনয়ন দেওয়া হয়, আমি শতভাগ আশাবাদী আমরা এই সিটটা হারাবো। ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থী অন্য কোনো মার্কা বা প্রতীক নিয়ে আসলে সেই প্রতীকের এখান থেকে নমিনেশন পেলেই উনি নির্বাচিত হবেন এমন সম্ভাবনা খুব কম। এদিকে এনডিএম এর মহাসচিব বলেন, জোটের প্রতিশ্রুতিতেই দীর্ঘদিন ধরে বিএনপির সাথে আছেন তারা। অন্যদিকে জামাত প্রার্থীর দাবি, তিনি বিগত 17 বছর গোপনে সক্রিয় ছিলেন, তাই জয়ের ব্যাপারেও শতভাগ আশা রাখেন। প্রত্যেকেই তার এলাকায় প্রচারণা চালাচ্ছেন, কেউ 31 দফার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এটা স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড। যখন দল থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হয়ে যাবে, আমরা আশা করি এবং এটা আমাদের প্রত্যাশা, বিএনপির সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে থেকে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করবে। নিম্ন শ্রেণীর অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সা শ্রমিক, আপনি যা জিজ্ঞাসা করবেন ভোট দেবেন কোথায়, আমাদের ওই নৌকা ধানের শীষ দেখা শেষ দাঁড়িপাল্লার তারা ওপেনেই বলতেছে পাংশার 80% রিক্সা তারও বেশি যে আমরা এবার ভোট দেবো দাঁড়িপাল্লায়। দলীয় কোন্দল বা রাজনৈতিক প্রতিহিংসা নয়, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের পরিবেশ চায় সাধারণ মানুষ। সুস্থ নির্বাচন চাই, আগের মতন যেন হরিজরে না হয়। একটা ভালো প্রার্থী চাই, যে প্রার্থী আমাদের মতো গরিব মানুষের পাশে এসে দাঁড়াবে। আমরা চাই যেন একজন যোগ্য, সৎ, নিষ্ঠুরবান মানুষকে যেন এই 2 আসনে প্রার্থী ঘোষণা করা হয়। রাজবাড়ী 2 আসনে মোট ভোটার 5,35,169 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চালের বাজারে ব্র্যান্ড এখন ফ্যাক্টর। নানা মোড়কে সরু ও মাঝারি চাল বিক্রি করছে একাধিক শিল্প গ্রুপ, তবে বেশি দাপট পোলাও চালে। তাদের সঙ্গে পাল্লা নিয়ে এখন ছোট প্যাকেজিং চালু করেছেন অনেক মিলাররাও। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চালের দাম বাড়ার নেপথ্যে কাজ করছে কর্পোরেট প্রতিষ্ঠান, আর কোম্পানিগুলোর ব্যাখ্যা, তুমুল প্রতিযোগিতার বাজারে সিন্ডিকেট করা যায় না। আরো জানাচ্ছেন তৌহিদ হোসেন। ধোঁয়া ওঠা এমন ভাত না খেলে যেন আমাদের চলেই না। প্রতিদিন প্রতিজনের চাহিদা প্রায় 300 গ্রাম। ভোগের হিসাবে ভাত খাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বছরে উৎপাদন হয় কম বেশি 4 কোটি টন চাল, যদিও গত 15 বছরে দেশে ভাত খাওয়ার পরিমাণ কমেছে প্রায় 21 ভাগ। ভোগ কমার পেছনে মূল কারণ খাদ্যাভ্যাসে পরিবর্তন, তবে বাদ দেয়া যাবে না চালের দাম বাড়ার প্রবণতাকে। বিপদের শুরু 2007-এ, তখন আন্তর্জাতিক বাজারে চালের দাম ব্যাপক বাড়ে। বাম্পার ফলনের পরও বাড়তি টাকা গুনতে হয় সবাইকে। পরে বিশ্ববাজার স্বাভাবিক হলেও দেশের চিত্র বদলায়নি। তখন কৃত্রিম মজুদের অভিযোগ উঠত মিলারদের বিরুদ্ধে। এরপর অত্যাধুনিক অটো রাইস মিল, বড় বিনিয়োগ আর নিজস্ব নেটওয়ার্কের জোরে চালের বাজারে বড় অংশ দখল করে নেয় কর্পোরেটরা। প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ড দাবি তুলে খুচরা বাজারে দাপট তৈরি হয় তাদের। মিলারদের সাথে চুক্তিভিত্তিক ব্যবসাতেও নামে অনেকে। এখন ছোট প্যাকেটের পরিধি কমিয়ে বড় বস্তাতেও চাল বিক্রি করছে একাধিক শিল্প গ্রুপ। গোয়েন্দাভাবে এদেরকে ভালো করে তদন্ত করে দেখার, এক এক কোম্পানি বছরে কত টন ধান কিনা হয়, সে উৎপাদন কত ডেলি বলে, বছরে কত লাগে, সে তো 1 বছর ধান কিনে নেয়, তাহলে কেন ভাড়া কোম্পানি যখন ছিল না তখন কিন্তু মেলেরা দাম এত হাহাকার বাড়েনি, তখন 50 টাকা 100 টাকা বাড়ছে, এখন তো 100 টাকা বাড়িয়ে যায়। যখন দাম বাড়ে, এই যে বলা চলে দেখেন 105 টাকা ছিল, এই বলা চলে যাচ্ছে এখন 125 টাকা। সুদৃশ্য প্যাকেটে কর্পোরেট কোম্পানির চাল যেই দামে বিক্রি হয়, তার সঙ্গে প্রচলিত খোলা পণ্যের দামের ব্যবধান প্রায় 10 টাকা। পোলাও চালের ক্ষেত্রে ফারাক 30 টাকা পর্যন্ত। কোম্পানিগুলোর দাবি, চালের বাজারে ব্যাপক প্রতিযোগিতা, তাদের ব্যবসা স্থির হয়ে আছে অতি ক্ষুদ্র অংশের কাছে। অ্যাভারেজ ইল্ড চালের মাত্র 4.2 মেট্রিক টন পার হেক্টরে, যেটা আপনার ভিয়েতনামে হচ্ছে 7 টন 8 টন, চায়নাতে আরও বেশি। তাহলে কী হবে, আমাদের এই উৎপাদনটা কিন্তু আরও বাড়াতে হবে এই চিকন চালের। আবার যে চিকন চাল পাওয়া যায় সেটা যে জাত থেকে চিকন চাল হয়, লাইক এই মিনিকেট।
মিনিকিট বলে কোনো জাত এস্টাবলিশ কোনো জাত নেই, যদি আমাদের দেশে হচ্ছে। তার পাশাপাশি কিন্তু অনেক সুন্দর ভালো জাত কিন্তু প্রাইভেট সেক্টর থেকে এসে গেছে। স্থানীয় পর্যায়ে রাইস মিল সেও যখন তার প্রোডাক্টটা বিক্রি করে সে একটা ব্র্যান্ডেড প্যাকেজিংয়ে বিক্রি করে। আমাদের এখানে প্যাকেজিং লেভেলটা ডেভেলপমেন্ট করছে, তার জন্য ওটাকে কর্পোরেট কোম্পানি বলা হয়। বাট সো কল আপনি যাদেরকে কর্পোরেট বড় কোম্পানি মিন করেন তারা টোটাল চালের বাজারে ইভেন 5%-এর মধ্যেও তারা নেই, বাকি 95% স্থানীয় মানে মিলাররাই কিন্তু বাজারজাতকরণ করে থাকে চালের ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই মুহূর্তে দেশের মোট খাদ্য ব্যয়ের প্রায় 25% খরচ হয় চালের পেছনে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চালের বাজারে ব্র্যান্ড এখন ফ্যাক্টর। নানা মোড়কে সরু ও মাঝারি চাল বিক্রি করছে একাধিক শিল্প গ্রুপ, তবে বেশি দাপট পোলাও চালে। তাদের সঙ্গে পাল্লা নিয়ে এখন ছোট প্যাকেজিং চালু করেছেন অনেক মিলাররাও। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, চালের দাম বাড়ার নেপথ্যে কাজ করছে কর্পোরেট প্রতিষ্ঠান, আর কোম্পানিগুলোর ব্যাখ্যা, তুমুল প্রতিযোগিতার বাজারে সিন্ডিকেট করা যায় না। আরো জানাচ্ছেন তৌহিদ হোসেন। ধোঁয়া ওঠা এমন ভাত না খেলে যেন আমাদের চলেই না। প্রতিদিন প্রতিজনের চাহিদা প্রায় 300 গ্রাম। ভোগের হিসাবে ভাত খাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বছরে উৎপাদন হয় কম বেশি 4 কোটি টন চাল, যদিও গত 15 বছরে দেশে ভাত খাওয়ার পরিমাণ কমেছে প্রায় 21 ভাগ। ভোগ কমার পেছনে মূল কারণ খাদ্যাভ্যাসে পরিবর্তন, তবে বাদ দেয়া যাবে না চালের দাম বাড়ার প্রবণতাকে। বিপদের শুরু 2007-এ, তখন আন্তর্জাতিক বাজারে চালের দাম ব্যাপক বাড়ে। বাম্পার ফলনের পরও বাড়তি টাকা গুনতে হয় সবাইকে। পরে বিশ্ববাজার স্বাভাবিক হলেও দেশের চিত্র বদলায়নি। তখন কৃত্রিম মজুদের অভিযোগ উঠত মিলারদের বিরুদ্ধে। এরপর অত্যাধুনিক অটো রাইস মিল, বড় বিনিয়োগ আর নিজস্ব নেটওয়ার্কের জোরে চালের বাজারে বড় অংশ দখল করে নেয় কর্পোরেটরা। প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ড দাবি তুলে খুচরা বাজারে দাপট তৈরি হয় তাদের। মিলারদের সাথে চুক্তিভিত্তিক ব্যবসাতেও নামে অনেকে। এখন ছোট প্যাকেটের পরিধি কমিয়ে বড় বস্তাতেও চাল বিক্রি করছে একাধিক শিল্প গ্রুপ। গোয়েন্দাভাবে এদেরকে ভালো করে তদন্ত করে দেখার, এক এক কোম্পানি বছরে কত টন ধান কিনা হয়, সে উৎপাদন কত ডেলি বলে বছরে কত লাগে, সেটা 1 বছর ধান কিনে নেয়, তাহলে কেন ভাড়া কোম্পানি যখন ছিল না তখন কিন্তু মেলেরা দাম এত হাহাকার বাড়েনি, তখন 50 টাকা 100 টাকা বাড়ছে, এখন তো 100 টাকা। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ভূমিধস এবং বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ এই দুর্যোগে ইন্দোনেশিয়ায় প্রাণহানি 250 ছাড়িয়েছে। অন্যদিকে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় আরও বেড়েছে বন্যার পানি। কর্তৃপক্ষ বলছে থাইল্যান্ডে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কায় এই সংখ্যা 80। দেখে বোঝার উপায় নেই এখানে ছিল লোকালয়। টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় সৃষ্ট ভূমিধসে কাদামাটির নিচে তলিয়ে গেছে পুরো একটি গ্রাম। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধার কাজ তো দূরের কথা, এখান থেকে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য। দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে নাজুক তাপানুলি তেঙ্গা এলাকায়। এখানকার বেশিরভাগ লোকালয় তলিয়ে গেছে কাদামাটির নিচে। ভারী বৃষ্টিতে সৃষ্ট হরকাবানের কারণে সুমাত্রা এবং আচে প্রদেশে দেখা দেয় এসব ভূমিধস। এখন পর্যন্ত শতাধিক স্থানকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। এদিকে বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি থাইল্যান্ডে। 300 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটি। বন্যার তীব্রতায় ভেসে গেছে বিভিন্ন পর্যটন এলাকা। পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে সংখলা প্রদেশে। সড়ক ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে উদ্ধার কাজ, দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এদিকে ঘূর্ণিঝড় ডিটর প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে শ্রীলঙ্কাতেও। বাস্তুচ্যুত প্রায় 1.5 লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নেপালের মানচিত্রে ভারতের 3 অঞ্চলকে অন্তর্ভুক্ত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি কাঠমান্ডু সম্পর্ক। সম্প্রতি 100 রুপির নতুন নোট প্রকাশ করে নেপাল, যেখানে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুয়ারাকে
নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল। কাঠমান্ডুর এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে এই 3 অঞ্চল ভারতেরই অংশ। নেপালের এই ধরনের পদক্ষেপকে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি। নেপালের সাথে ভারতের অঞ্চল নিয়ে বিরোধের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও 2020 সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে, পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। বিপিএল এর নিলাম তালিকা থেকে বাদ পড়েছে ফিক্সিং এর সন্দেহে রেড ফ্ল্যাগধারী 9 ক্রিকেটার। আগেই জানানো হয়েছিল সংশোধন আসতে পারে বিপিএল এর লোকাল ক্রিকেটারদের তালিকায়। এই তালিকায় বড় নাম উইকেট রক্ষক ব্যাটার এনামুল হক বিজয়, আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, এছাড়া নিহাদুজ্জামান, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সঞ্জিয়ামুল ইসলাম, মিজানুর রহমান, আরিফুল ও আল আমিন বাদ পড়েছেন আগের তালিকা থেকে। এর আগে নিলামের প্রাথমিক তালিকা নিয়ে সমালোচনা হওয়ায় নড়ে চড়ে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলামের আগে আজ ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে বিশেষ সেশন করার কথা বিপিএল গভর্নিং কাউন্সিলের। আগামীকাল অনুষ্ঠিত হবে এবারের বিপিএল এর নিলাম। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ। আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। দ্বিতীয় টি-20তে সন্ধ্যা 6টায় আইরিশদের আতিথ্য দেবে টাইগাররা। প্রথম টি-20তে জিতেও দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে নেই আয়ারল্যান্ড। শুক্রবার দুপুর 1টা থেকে অনুশীলন করেছে আইরিশরা, যদিও ঐচ্ছিক এই অনুশীলনে ছিলেন না প্রথম টি-20 একাদশে থাকা ক্রিকেটাররা। সেখানে হেরেও বিশ্রামে ছিল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচও হবে ব্যাটিং সহায়ক উইকেট। গুঞ্জন আছে এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন, অন্তত একজন ব্যাটার ও একজন বোলারের জায়গা বদল হবে। প্রথম ম্যাচে 39 রানের জয় তুলে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আয়ারল্যান্ড। কোপা লিবারতাদোরেসের ফাইনালে আজ রাত 3টায় মুখোমুখি হবে ফ্লামিঙ্গো ও পালমেইরাস। অল ব্রাজিলিয়ান ফাইনালে ট্রফি জিততে 2 দলই পাবে নিজেদের চতুর্থ শিরোপার স্বাদ। জয়ী দল ট্রফির সাথে পাবে $24 মিলিয়ন পুরস্কার আর 2029 ফিফা ক্লাব বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কথা তো সবাই জানেন, কিন্তু কোপা লিবার্তাদোরেস সম্বন্ধে কতটা জানেন আপনি? ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের মতোই দক্ষিণ আমেরিকান আন্তঃমহাদেশীয় ক্লাব টুর্নামেন্ট এটি। লিবার্তাদোরেস ল্যাটিন অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এই অঞ্চলের দর্শকরা খুবই আবেগপ্রবণ এই আসরকে নিয়ে। বলা হয় কোনো ক্লাব লিবার্তাদোরেসের ট্রফি জিতলে জেতা হয় গ্লোরিয়া এটারনা, বাংলায় যাকে বলা হয় চিরন্তন গৌরব। দক্ষিণ আমেরিকার 12 দেশের মধ্যে 10টি দেশের 47টি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হয় এই আসর, যেখানে ব্রাজিল থেকে সর্বোচ্চ 7টি, আর্জেন্টিনা থেকে 6টি, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা থেকে 4টি করে দল অংশ নেয়। সেই লিবার্তাদোরেসের ফাইনালে এবার মুখোমুখি হবে 2 ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্লামিঙ্গো ও পালমেইরাস। 2021 সালের আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই 2 ক্লাব। পালমেইরাসের কাছে সেই হারের ক্ষত এখনো পড়ায় ফ্লামেঙ্গোকে। তাই তো এই ম্যাচটা অনেকটা প্রতিশোধের দলটির জন্য। তরুণ ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইসের অধীনে হাই প্রেসিং আর আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্লামেঙ্গো। অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক 2 সতীর্থ স্প্যানিশ সাউল স্যামুয়েল লিনো, ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও ও উরুগুয়ান স্ট্রাইকার জর্জিয়ান দে আরাসকাতেয়া দলটির মূল স্তম্ভ। অন্যদিকে পর্তুগিজ কোচ আবেল ফেরেইরাসের অধীনে চতুর্থ শিরোপা জয়ের স্বপ্নে বিভোর পালমেইরাস। লো ব্লক ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকে ভর করে গেম প্ল্যান সাজিয়ে থাকে পালমেইরাস। সেই কৌশলে মানিয়ে নিতে দলটিতে আছে আন্দ্রেয়াস পেরেইরা, রাফায়েল ভেইগা, ভিতর রোকো, এস্তেফান উইলিয়ান ও পাউলিনিয়ার মতো তারকা ফুটবলাররা। অল ব্রাজিলিয়ান ফাইনালে জয়ী দল পুরস্কার হিসেবে ট্রফির সাথে পাবে $24 মিলিয়ন পুরস্কার, আর সেই সাথে 2029 ক্লাব বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ। আর রানার আপ দল পাবে $7 মিলিয়ন প্রাইজ মানি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।